উসমানী খেলাফত এশিয়া, ইউরোপ, আফ্রিকা এই তিন মহাদেশের বিশাল এলাকা জুড়ে ছিল এর সীমানা। বর্তমান বিশ্বের সৌদি, মিশর, তুরস্ক, সিরিয়া, ফিলিস্তিন, গ্রিস, হাঙ্গেরি সহ অসংখ্য রাষ্ট্র ছিল খেলাফতের পতাকা তলে। তবে বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা ষড়যন্ত্রের মাধ্যমে শত শত বছর ধরে চলা সেই খেলাফতের পতন হয় 1924 সালের 3 মার্চ। ফলে গোটা মুসলিম উম্মাহ বিভক্ত হয়ে পড়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রে। অন্যদিকে তুরস্কে কঠোরভাবে নিষিদ্ধ করা হয় ইসলাম ও মুসলিম সংস্কৃতিকে। সে সময় খেলাফত পুনরুদ্ধারে আলেমদের নেতৃত্বে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল উপমহাদেশের মুসলিম সমাজ। তবে সাম্রাজ্যবাদী ইংরেজদের নানা চক্রান্ত ও ষড়যন্ত্রে সেই আন্দোলনও ব্যর্থ হয়। কিভাবে পতন হলো বিশ্ব মুসলিমদের সর্বশেষ আশ্রয়স্থল উসমানী খেলাফতের, আর কেনই বা খেলাফত রক্ষার আন্দোলন করতে গিয়ে মাল্টার জেলে নিষ্ঠুর অত্যাচারের মুখোমুখি হয়েছিলেন শাইখুল হিন্দ মাহমুদ হাসান। আজকে আমরা কথা বলবো বিশ্ব মুসলিমদের সর্বশেষ আশ্রয়স্থল উসমানী খেলাফতের পতন নিয়ে। সাল অভ্যন্তরীণ সমস্যায় বিধ্বস্ত ও আন্তর্জাতিক ঋণে জর্জরিত উসমানী খেলাফতের খলিফা হিসেবে দায়িত্বে আসেন আব্দুল হামিদ সানি। ক্ষমতা গ্রহণের পর তিনি সুযোগ্য নেতৃত্বের মাধ্যমে সালতানাতকে পুনরায় শক্তিশালী করে তুলতে সচেষ্ট হন। খলিফা আব্দুল হামিদ সানি মুসলিম জাগরণের চেষ্টা করেন এবং এতে তিনি সফলতাও দেখাচ্ছিলেন। খলিফার মুসলিম জাগরণের গতিপথ রুদ্ধ করতে 1889 সালে ইত্তিহাদি উসমানী জমিয়াতি বা কমিটি অব অটোমান ইউনিয়ন নামে একটি গোপন সংগঠনের জন্ম দেওয়া হয়। পরবর্তীতে এই সংগঠনের নাম পরিবর্তন করে কমিটি অব ইউনিয়ন অ্যান্ড প্রোগ্রেস রাখা হয়। এই সংগঠনের ব্যানারে খলিফা ও খেলাফতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে থাকে পশ্চিমাদের মদতপুষ্ট তুর্কি জাতীয়তাবাদীরা। অন্যদিকে অর্থনৈতিকভাবে ঋণগ্রস্ত উসমানী খেলাফতকে ঋণমুক্ত করতে ইহুদিদের পক্ষ থেকে খলিফা আব্দুল হামিদ সানিকে ফিলিস্তিন বিক্রির প্রস্তাব দেওয়া হয়। ইহুদিদের তৎকালীন প্রধান রাজনৈতিক নেতা থিওডর হার্জেল জানান, আল-কুদস শহর বা জেরুজালেম যদি ইহুদিদের দিয়ে দেওয়া হয় তাহলে উসমানী খেলাফতের সমস্ত ঋণ পরিশোধ করে দেওয়া হবে। খলিফা অত্যন্ত দৃঢ়তার সাথে এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। প্রস্তাব প্রত্যাখ্যানের পর কমিটি অব ইউনিয়ন অ্যান্ড প্রোগ্রেসের মাধ্যমে ইহুদিদের অন্যতম প্রধান রাজনৈতিক নেতা ইমানুয়েল কারাসু খেলাফতের সেনাবাহিনীর মধ্যে সালতানাতের বিরুদ্ধে বিদ্রোহী গ্রুপ তৈরি করতে শুরু করেন। 1906 সালের মধ্যে তারা হাজারো তুর্কি তরুণ ও সেনা সদস্যের মধ্যে খেলাফত বিরোধী মনোভাব গড়ে তুলতে সক্ষম হয়। এই সংগঠনের বেশিরভাগ সদস্য তরুণ হওয়ায় এটি ইয়াং তুর্ক বা তরুণ তুর্কি নামে পরিচিত হয়ে ওঠে। উসমানী সেনাবাহিনীর মধ্যে এই ইয়াং তুর্কদের বিশাল প্রভাব তৈরি হয়। ততদিনে ইয়াং তুর্কদের প্রধান নেতা হয়ে ওঠেন আনোয়ার পাশা, তালাত পাশা ও জামাল পাশা। ফলশ্রুতিতে আনোয়ার পাশার নেতৃত্বে 1908 সালে সুলতান আব্দুল হামিদ সানির বিরুদ্ধে সামরিক অভ্যুত্থান সংঘটিত হয়। 1909 সালে খলিফা আব্দুল হামিদ সানিকে ক্ষমতাচ্যুত করে 27 এপ্রিল পঞ্চম মুহাম্মদকে ক্ষমতায় বসানো হয়। পঞ্চম মুহাম্মদকে ক্ষমতায় বসানো হলেও কার্যত পিছন থেকে ক্ষমতা পরিচালনা করতেন এই তিন পাশাই। 1911 সালে যুদ্ধের মাধ্যমে খেলাফতে উসমানী থেকে লিবিয়াকে দখল করে নেয় ইতালি। 1912 সালে প্রথম বলকান যুদ্ধের মাধ্যমে বুলগেরিয়া, সার্বিয়া, মন্টিনিগ্রো ও গ্রিস ছিনিয়ে নেওয়া হয়। ফলে ইউরোপে উসমানী খেলাফতের অবস্থান শেষ হয়ে যায়। 1913 সালে আরো একটি অভ্যুত্থানের মাধ্যমে তিন পাশা সরাসরি ক্ষমতা দখল করে নেয়। পরবর্তী 5 বছর তারা একদলীয় শাসনের মাধ্যমে ক্ষমতা দখল করে রাখে। এ সময় সুলতান তার পদে বহাল থাকলেও কোনো নির্বাহী ক্ষমতা ছিল না তার। এর মধ্যে 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে ইউরোপ 2 ভাগে বিভক্ত হয়ে রণাঙ্গনে নামে। এক পক্ষে ছিল অস্ট্রিয়া, হাঙ্গেরি, বুলগেরিয়া ও জার্মান সাম্রাজ্য, তাদের বলা হতো কেন্দ্রীয় শক্তি। অন্য পক্ষে ছিল ব্রিটিশ সাম্রাজ্য, সার্বিয়া, রাশিয়া, ফ্রান্স, জাপান, ইতালি, রোমানিয়া ও আমেরিকা, এদের বলা হতো মিত্র শক্তি। খ্রিস্টান প্রধান 2টি বড় শক্তির লড়াইয়ের মধ্যে জড়ানোর আত্মঘাতী সিদ্ধান্ত নেয় খেলাফতে উসমানীর তিন পাশা। উসমানী খেলাফত আনুষ্ঠানিকভাবে যোগদান করে কেন্দ্রীয় শক্তির সাথে। 4 বছর ধরে চলা যুদ্ধে মিত্র শক্তির কাছে শোচনীয়ভাবে পরাজয় হয় কেন্দ্রীয় শক্তির। যুদ্ধের ফলে পুরো আরব বিশ্ব সহ বেশিরভাগ অঞ্চল দখল করে নেয় ব্রিটিশ, আমেরিকা, ফ্রান্স, ইতালীয় জোট। উপায়ন্তর না দেখে সুলতান পঞ্চম মুহাম্মদকে জিহাদের ডাক দিতে বাধ্য করে জাতীয়তাবাদী ও সেকুলার তিন পাশা। কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। বিধ্বস্ত খেলাফতের পুতুল খলিফার পক্ষে মুসলিমরা সেই অর্থে জিহাদে নামতেও পারেনি। যারা নেমেছে তারাও কোনো সফলতা বয়ে আনতে পারেনি। পরাজয় সন্নিকটে দেখে ইয়াং তুর্ক সরকার পদত্যাগ করে এবং তিন পাশা বলে পরিচিত আনোয়ার পাশা, তালাত পাশা ও জামাল পাশা জার্মান যুদ্ধ জাহাজে করে দারুল খেলাফত ইস্তাম্বুল ছেড়ে পালিয়ে যান। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার কিছুদিন আগে 1918 সালের জুলাই মাসে খলিফা পঞ্চম মুহাম্মদ ইন্তেকাল করেন। নতুন সুলতানের দায়িত্বে আসেন খলিফা ষষ্ঠ মুহাম্মদ। 1918 সালের 30 অক্টোবর দারুল খিলাফা বা খিলাফতের রাজধানী ইস্তাম্বুলে প্রবেশ করে সুলতানের প্রাসাদ দখল করে নেয় ব্রিটিশ বাহিনী। উসমানীয় সেনাবাহিনী ব্রিটিশ বাহিনীর কাছে আনুষ্ঠানিক পরাজয় স্বীকার করে। যুদ্ধের পর ব্রিটিশ ও মিত্র বাহিনী বাগদাদ,
দামেস্ক ও জেরুজালেম সহ পুরো আরব অঞ্চল দখল করে নেয়। খেলাফতের অধিকাংশ অঞ্চল ইউরোপীয় মিত্রবাহিনী নিজেদের মধ্যে ভাগ করে নেয়। 1920 সালের 10 আগস্ট খলিফার প্রতিনিধিরা মিত্রশক্তির সাথে সেব্রো চুক্তি স্বাক্ষর করে। সেনা কর্মকর্তা মোস্তফা কামাল পাশার নেতৃত্বে তুর্কি জাতীয়তাবাদীরা এই চুক্তি প্রত্যাখ্যান করে। 1920 সালের 23 এপ্রিল আঙ্কারায় কামাল পাশার নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়। 1922 সালের 1 নভেম্বর তুরস্কের গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি থেকে উসমানী সালতানাত বিলুপ্ত ঘোষণা করেন কামাল পাশা। 1299 সালে প্রতিষ্ঠা হওয়া উসমানী সালতানাতের বিলুপ্তি ঘটে এই দিনে। সালতানাত বিলুপ্ত হওয়ায় সুলতান পদও বিলুপ্ত হয়ে যায়, অর্থাৎ সুলতান ওসমানের মাধ্যমে শুরু হওয়া সিলসিলা ষষ্ঠ মুহাম্মদের মাধ্যমে সমাপ্ত হয়। সুলতান পদ বিলুপ্ত করলেও শুরুতে খলিফা পদ বহাল রাখেন কামাল পাশা। দারুল খিলাফত ইস্তাম্বুল থেকে ষষ্ঠ মুহাম্মদকে মাল্টায় নির্বাসনে পাঠানোর পর 19 নভেম্বর খলিফা পদে দায়িত্বে আসেন দ্বিতীয় আব্দুল মাজিদ। 1923 সালের 24 জুলাই মোস্তফা কামাল পাশার নেতৃত্বে মিত্রশক্তির সাথে লুজান চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে আঙ্কারাকে রাজধানী করে তুরস্ককে প্রজাতন্ত্র রাষ্ট্র গঠনের ঘোষণা দেওয়া হয়। তবে খলিফা আব্দুল মাজিদ এই সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নেন। খেলাফতের শাইখুল ইসলাম তুরস্ক রাষ্ট্র গঠনকে অনইসলামিক বলে ফতোয়া জারি করেন। পরবর্তীতে কামাল পাশার চাপে খলিফা নির্বাচন দিতে বাধ্য হন। নির্বাচনে কামাল পাশার নেতৃত্বে জাতীয়তাবাদীরা জয়ী হয়। খেলাফত ব্যবস্থা পুনরায় কার্যকর করার লক্ষ্যে তৎকালীন ভারতবর্ষে মুসলিমরা বিশাল আন্দোলন গড়ে তোলে, যা ইতিহাসে খেলাফত আন্দোলন বা খেলাফত মুভমেন্ট নামে পরিচিত। যেহেতু খেলাফত বিলুপ্তির পিছনে মূল কলকাঠি নেড়েছিল তৎকালীন ব্রিটিশ সাম্রাজ্য এবং ভারতও তখন ব্রিটিশদের হাতে, তাই এই আন্দোলনের বিশাল প্রভাব তৈরি হয়েছিল বিশ্বব্যাপী। এই আন্দোলনের নেতৃত্বে ছিলেন তৎকালীন সব ধারার শীর্ষ আলেম ওলামারা, বিশেষ করে শাইখুল হিন্দ মাহমুদ হাসান, মাওলানা মোহাম্মদ আলী জওহার, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা আতাউল্লাহ শাহ বুখারী, মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী, হাকিম আজমল, মাওলানা হাসরাত মোহানি সহ অনেকে। এই আন্দোলনে কংগ্রেস নেতা মহাত্মা গান্ধীও অংশ নিয়েছিলেন। খেলাফত আন্দোলনের পক্ষ থেকে তুরস্কের জনগণের মধ্যে ইসলামী খেলাফতের পক্ষে অবস্থান নেওয়ার জন্য কিছু কার্যক্রম চালানো হয়। এর অংশ হিসেবে তুর্কিদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়। এই প্রচারণাকে তুরস্কের সার্বভৌমত্বের প্রতি অপমান ও রাষ্ট্রের নিরাপত্তার প্রতি হুমকি হিসেবে বর্ণনা করা হয়। আর এই ঘটনাকে অজুহাত হিসেবে ব্যবহার করেই 1924 সালের 3 মার্চ তুরস্কের পার্লামেন্ট থেকে খেলাফতে উসমানীকে বিলুপ্ত করা হয়।